জামায়াত ইসলামের রাজনৈতিক বয়ানের তাত্ত্বিক কিংবা আদর্শিক গুরু, বিংশ শতাব্দীর অন্যতম আলোচিত ও ইসলামী রাজনীতির বয়ান নিয়ে বিতর্কিত সৈয়দ আবুল আলা মওদুদীর তত্ত্বকে। কারণ তার প্রভাব ভারতীয় উপমহাদেশের সীমানা ছাড়িয়ে বিস্তৃত হয়েছিল। কারণ তার রচনা আধুনিক পলিটিক্যাল ইসলামের বৌদ্ধিক ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ধর্মকে কেবল বিশ্বাসের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে একটি সর্বব্যাপী রাজনৈতিক ব্যবস্থা হিসেবে উপস্থাপনের মাধ্যমে তিনি মুসলিম ব্রাদারহুড এবং পরবর্তীকালে বিশ্বজুড়ে বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠীর চিন্তার উৎস হয়ে ওঠেন। প্রতিটি রাজনৈতিক বয়ান বা তত্ত্বকে প্রশ্ন না করে গ্রহণ করলে সেটাই জনগণের জন্য বিপদ তৈরি করে। মানুষের আলাদা আলাদা রাজনৈতিক পছন্দ থাকতে পারে, কিন্তু সেটা যদি কেবল বিশ্বাস দিয়ে পরিচালিত হয় তখন আরও বিপদ আরও বাড়ে যখন ধর্মকে রাজনীতিতে নিয়ে আসা হয়। কারণ সাধারণভাবে ধর্ম হলো ব্যক্তিগত বিশ্বাসের আর রাজনীতি হলো সবার জন্য। ফলে রাজনীতিকে যেমন প্রশ্ন করা দরকার, তেমনি ধর্মভিত্তিক রাজনীতিকেও প্রশ্ন করে বোঝা দরকার। বিশেষ করে বাংলাদেশে ইসলামী রাজনীতির ঘরানাগুলোকে দেখছি, তারা নিজেরাই একদল অন্য দলের বয়ান বা তত্ত্বের বিরোধী। ফলে প্রশ্ন তৈরি হওয়া আরও স্বাভাবিক। এই প্রেক্ষাপটেই আমরা দেখার চেষ্টা করব জামায়াত ইসলামের রাজনৈতিক বয়ানের তাত্ত্বিক কিংবা আদর্শিক গুরু, বিংশ শতাব্দীর অন্যতম আলোচিত ও ইসলামী রাজনীতির বয়ান নিয়ে বিতর্কিত সৈয়দ আবুল আলা মওদুদীর তত্ত্বকে। কারণ তার প্রভাব ভারতীয় উপমহাদেশের সীমানা ছাড়িয়ে বিস্তৃত হয়েছিল। কারণ তার রচনা আধুনিক পলিটিক্যাল ইসলামের বৌদ্ধিক ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ধর্মকে কেবল বিশ্বাসের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে একটি সর্বব্যাপী রাজনৈতিক ব্যবস্থা হিসেবে উপস্থাপনের মাধ্যমে তিনি মুসলিম ব্রাদারহুড এবং পরবর্তীকালে বিশ্বজুড়ে বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠীর চিন্তার উৎস হয়ে ওঠেন। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় বিশ্ব ছিল বিভিন্ন প্রতিদ্বন্দ্বী মতাদর্শের এক টানাপোড়েনের কেন্দ্রবিন্দু। সৈয়দ আবুল আলা মওদুদীর কাছে তার কল্পিত রাষ্ট্রকল্প ছিল একটি নতুন কাঠামোর জন্য, যা একটি সুশৃঙ্খল যন্ত্র হিসেবে কাজ করবে এবং এর অন্যতম ভিত্তি হবে কঠোর পিতৃতান্ত্রিক ব্যবস্থা। মওদুদীর রাষ্ট্রতত্ত্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে হাকিমিয়া বা আল্লাহর নিরঙ্কুশ সার্বভৌমত্বের ধারণা। তার মতে কোনো মানুষ, কোনো রাজা বা কোনো সংসদ শাসন করার বা আইন তৈরি করার অধিকার দাবি করতে পারে না। এটা মানুষের সক্রিয়তা বা এজেন্সির অস্বীকৃতি বলে মনে হতে পারে, কিন্তু মওদুদীর লক্ষ্য ছিল আসলে আরও শক্তিশালী একটি মানব কর্তাসত্তার নির্মাণ। তিনি যুক্তি দিয়েছিলেন যে যখন কোনো ব্যক্তি স্রষ্টাকে একমাত্র সার্বভৌম হিসেবে গ্রহণ করেন, তখন তিনি পরিস্থিতির খলিফা বা আল্লাহর প্রতিনিধিতে রূপান্তরিত হন এবং আপনি কেবল তখনই স্বাধীন যখন আপনি স্রষ্টার ইচ্ছার একটি যন্ত্র বা মাধ্যম হিসেবে কাজ করেন। আপনি নিজের ইচ্ছা অনুসরণ করে স্বাধীন নন। আবুল আলা মওদুদীর এই যে বয়ান, রাষ্ট্র হবে একটা ডিসিপ্লিনারি মেশিন, অর্থাৎ রাষ্ট্র হবে সুশৃঙ্খলামূলক যন্ত্র, সেটা তো সাধারণভাবে রাষ্ট্রকে হতেই হয়। কিন্তু মওদুদীর শৃঙ্খলার যে ধারণা, সেটা শেষ পর্যন্ত একটা শৃঙ্খল হিসেবে হাজির হয় কিনা, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এখানেই আধুনিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন তুলছে, রাষ্ট্র যদি শুধু যন্ত্র হয়, মানবিক না হয়, তাহলে সেখানে মানুষ কতটা মানবিক হবে, সামাজিক সম্পর্কগুলো কতটা মানবিক হবে। মওদুদীর কল্পিত রাষ্ট্র হবে সেই মেকানিজম বা কৌশল যা ব্যক্তির এই রূপান্তর নিশ্চিত করে। এই রাষ্ট্র কেবল কোনো কর আদায়কারী কোনো সরকার নয়, এটি এমন একটি প্রতিষ্ঠান যা ব্যক্তিকে নতুন করে গড়ে তোলার জন্য ডিজাইন করা হয়েছে। তার রাষ্ট্র একটি পালকসুলভ ভূমিকা গ্রহণ করে। রাষ্ট্রকে হতে হবে সর্বব্যাপী। মওদুদীর বিখ্যাত উক্তি ছিল যে ইসলামী রাষ্ট্র মানুষের জীবনের কোনো অংশকেই একা ছেড়ে দেবে না। আপনি কিভাবে ব্যবসা পরিচালনা করবেন থেকে শুরু করে কিভাবে আপনার পরিবারের সাথে যোগাযোগ করবেন, রাষ্ট্র সেখানে জনশিক্ষা বা দীক্ষা দেওয়ার জন্য উপস্থিত থাকবে। এটি একটি শৃঙ্খলামূলক রাষ্ট্র, কারণ তা এই ধরনের ডিসিপ্লিনারি মেকানিজমকে মানুষের অন্তরে প্রথিত করতে চায়। মওদুদীর রাষ্ট্রে আইনকে সাহায্য করবে একটি কঠোর নৈতিক শিক্ষা কাঠামো, যা এমন এক খোদাভীরু নাগরিক তৈরি করবে যে নিজেই নিজের আচরণকে ডিসিপ্লিন করবে, কেননা রাষ্ট্র তার বিবেককে সেভাবেই প্রশিক্ষিত করেছে। আবারও এখানে প্রশ্ন,
মওদুদির রাষ্ট্র যখন সর্বব্যাপী হয়ে ওঠে তখন তার যে সর্বাত্মক আচরণ সেটা কর্তৃত্ববাদী হয়ে ওঠে। যে অভিজ্ঞতা আমরা দেখেছি ইরানে, যে কোনো বিক্ষোভ, আন্দোলন, বিদ্রোহকে ধর্মবিরোধী আখ্যা দেওয়া হচ্ছে, যেমনটা আমরা দেখেছি পাকিস্তানের ক্ষেত্রেও। পাকিস্তান 60-70-এর দশকে পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর আন্দোলনকে ও 71-এর মুক্তিযুদ্ধকে পাকিস্তানি শাসক ও জামায়াত ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলো ধর্মবিরোধী হিসেবে আখ্যা দিয়েছিল। অথচ মজার কাণ্ড হলো জামায়াত ইসলামীর তাত্ত্বিক গুরু স্বয়ং 1947-এ পাকিস্তান সৃষ্টিরও বিরোধী ছিলেন। আরেকটা দিক হলো একটা রাষ্ট্রে নানান ধর্ম, বর্ণ, বিশ্বাসের মানুষ থাকে, ফলে একমুখী ভয়ের শৃঙ্খলা তৈরি করে রাষ্ট্র আসলে কতটা টিকতে পারে। আরও মজার ব্যাপার হলো মওদুদি নিজে এই রাষ্ট্র প্রকল্পের ঝুঁকি নিয়ে এও বলতেন যে তার কল্পিত এই রাষ্ট্র নিজের সর্বব্যাপী প্রকৃতির কারণে ফ্যাসিবাদী শাসনের মতো সর্বাত্মকবাদী হতে পারে। তবে তিনি দাবি করেছিলেন যে এই রাষ্ট্রই শ্রেষ্ঠতর, কারণ তা মানুষের খামখেয়ালিপনার বদলে শাশ্বত সত্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। মওদুদির রাষ্ট্রতত্ত্বের সবচেয়ে বিতর্কিত স্তম্ভ হলো একটি কঠোর পিতৃতান্ত্রিক কাঠামো নির্মাণে তার অঙ্গীকার। মওদুদির মতে একটি সুশৃঙ্খল পরিবার ছাড়া শৃঙ্খলামূলক রাষ্ট্র কাজ করতে পারে না, আর একটি স্পষ্ট এবং স্বাভাবিক স্তরবিন্যাস ছাড়া পরিবার সুশৃঙ্খল হতে পারে না। মওদুদির দৃষ্টিভঙ্গি সহজাতভাবে পিতৃতান্ত্রিক, কারণ তিনি কাজ করার ক্ষমতা বা সক্রিয়তাকে একটি পুরুষোচিত গুণ হিসেবে সংজ্ঞায়িত করেছেন। তিনি যুক্তি দেন যে জীববিজ্ঞান নিজেই এটি নির্ধারণ করে দিয়েছে, তার কাছে পুরুষরা আধিপত্য, কর্তৃত্ব এবং ক্ষমতার গুণে গুণান্বিত, যা তাদেরকে পরিণত করেছে ইতিহাসের সক্রিয় কর্তায়। বিপরীতে তিনি নারীদের নিষ্ক্রিয় এবং নমনীয় হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন নারীরা প্রধানত ঘরোয়া জগতের জন্য উপযুক্ত। নারী পুরুষের সামাজিক অবস্থান সম্পর্কে এই ধারণা মওদুদির তত্ত্বের একটি কেন্দ্রীয় উপাদান। মওদুদি বিশ্বাস করতেন লিঙ্গীয় ভূমিকা যদি অস্পষ্ট হয়ে যায় তবে সমাজের পাশবিক তাড়না লাগামহীন হয়ে পড়বে। তিনি যুক্তি দিয়েছিলেন যে নারীরা যদি অবাধে জনসমক্ষে প্রবেশ করে তবে যৌন আকাঙ্ক্ষা পুরুষদের মনোযোগ বিচ্যুত করবে এবং রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনীয় একাগ্রতা নষ্ট করবে। তাই পর্দা বা লিঙ্গীয় পৃথকীকরণকে কেবল ধর্মীয় নয়, মওদুদি সামাজিক শৃঙ্খলা নিশ্চিতকরণের একটি হাতিয়ার হিসেবে দেখেছেন। এখানেই প্রশ্ন, জামায়াত ইসলামীর নারী সম্পর্কিত দৃষ্টিভঙ্গি, যেটা আমরা নির্বাচনের সময়ও দেখেছিলাম। জামায়াতের আমির এক সাক্ষাৎকারে বলেছিলেন কোনো নারী কখনো তার দলের আমির হতে পারবেন না। তার ভাষায় আল্লাহ নারীদের সেভাবে সৃষ্টি করেননি এবং এটা পরিবর্তনযোগ্য নয়। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এও বলেছিলেন ক্ষমতায় এলে তাদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা করা হবে, যাতে মা হিসাবে তারা সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারেন। মওদুদি তার কল্পিত এই রাজনৈতিক ব্যবস্থার নাম দিয়েছিলেন থিও ডেমোক্রেসি বা ঐশ্বরিক গণতন্ত্র। এটি এই অর্থে গণতন্ত্র যে প্রতিটি মুসলিম আল্লাহর খলিফা বা প্রতিনিধি এবং সেই হিসেবে প্রতিটি নাগরিকের রাষ্ট্রে অংশীদারিত্ব রয়েছে। এখানে কোনো বিশেষ পুরোহিত শ্রেণী নেই, তবে এটি একটি থিও ডেমোক্রেসি, কারণ এই সক্রিয়তা বা ক্ষমতা কঠোরভাবে ঐশ্বরিক আইনের দ্বারা সীমাবদ্ধ। এই রাষ্ট্রে কোনো ব্যক্তিগত জীবন নেই, প্রতিটি কাজই একটি রাজনৈতিক কাজ। ব্যক্তির প্রতিটি পছন্দই রাষ্ট্রের হস্তক্ষেপভুক্ত। রাষ্ট্র এখানে একটি বিশাল পাঠাগার এবং ব্যারাক হিসেবে কাজ করে, যেখানে ব্যক্তিকে ক্রমাগত পরিমার্জিত করা হয়, ছাঁটাই করা হয় এবং একটি একক সমষ্টিগত উদ্দেশ্যের দিকে পরিচালিত করা হয়। মওদুদের দৃষ্টিভঙ্গি একটি অতি পিতৃতান্ত্রিক শৃঙ্খলামূলক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, যা ব্যক্তিগত স্বাধীনতার জন্য অত্যন্ত বিপজ্জনক। রাজনৈতিক ক্ষমতার সাথে কঠোর নৈতিক তদারকিকে একীভূত করার মাধ্যমে এই তত্ত্বগুলো পাকিস্তানের উগ্র ইসলামীকরণের একটি আদর্শিক নীলনকশা তৈরি করেছিল। এমনকি জেনারেল জিয়াউল হক যখন পাকিস্তানকে একটি প্রপার ইসলামিক রাষ্ট্রে রূপান্তরের কর্মসূচি গ্রহণ করেন, তখনও মওদুদিকে তিনি আমন্ত্রণ জানান এই প্রকল্পের অংশ হিসাবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।